Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Consuming alcohol is injurious to health. কি তোমাদের গান বাজনা শেষ হলো? দেখো দেখো মায়া, তোমার ছেলেরা সব কেমন রাগ রাগিনীতে ওস্তাদ হয়ে উঠেছে দেখো। আচ্ছা, রাগ রাগিনীতে ওস্তাদ হলে কি পেটটা ভরবে? ওদিকে উনুনে হাঁড়ি চড়বে কি করে, সে খেয়াল তোমার আছে? এ কি বলছো? এতদিন তো সংসারের সমস্ত হাল তুমি সামলে এসেছো মায়া, তো আজ হঠাৎ কি হলো? চারটে মানুষের সংসার, চাষের জমি যেটুকু আছে ভাগ হয়ে গিয়ে কতটুকুই বা ফসল আসে ঘরে। তাছাড়া সেটুকু যদি তুমি নিজে দেখতে তাও না হয় বুঝতাম। আমি তোমার দুঃখ বুঝি মায়া, আমার জন্য তুমি সারাটা জীবন সুখ স্বাচ্ছন্দ্যের মুখ পর্যন্ত দেখলে না। চিরটা কাল ওই মোটা কাপড় আর আধ পেটা খাওয়া ছাড়া তোমার কপালে কিছুই জোটেনি। কিন্তু আমি বা কি করতে পারি বলো? জীবনে ওই গানটুকু ছাড়া আমি যার কিছুই শিখিনি। আচ্ছা, ওইটুকুই বা কম কি? সারা দেশে তোমার মতো এরকম গান জানা গুণী ওস্তাদ আর কজন আছে বলো তো? আচ্ছা, তুমি তো ইচ্ছে করলেই। এ তুমি কি বলছো? কেন, তোমার মতো গাইয়েরা রেডিওতে টিভিতে বড় বড় ফাংশনে গান গাইছে না? তারা দুহাতে টাকা রোজগার করছে না? সংসারে সবাই যেটা পারে, তুমি বা কেন পারবে না? আসলে আসলে এটা তোমার জেদ। না না মায়া, এ আমার জেদ নয়, সত্যি বলছি আমার জেদ নয়। আচ্ছা মায়া, তুমি আমাকে বলো, তোমার সংসারে তো এত অভাব, এত অভিযোগ, তবু তুমি কি পারবে তোমার ওই সোনার ছোট্ট নাড়ু গোপালটাকে বাজারে বিক্রি করতে? ছি ছি, এসব কি বলছো তুমি? উনি আমাদের কুলদেবতা, ওর সম্পর্কে এসব কথা শোনা উচিত পাপ। পারো না তাই না? জানি তোমার সংসারের হাজার অভাব অভিযোগ সত্ত্বেও তুমি তোমার ওই সোনার ছোট্ট নাড়ু গোপালটাকে কখনো বাজারে বিক্রি করতে পারবে না মায়া। আমিও তেমনি আমার এই সঙ্গীতকে সংসারের হাটে নিলামে কি করে বেচি বলো তো? আমার সঙ্গীত হলো তোমার ওই ঠাকুরের নৈবেদ্য। সামান্য কটা টাকার বিনিময়ে কি করে তাকে উচ্ছিষ্টতে দিই বলো? প্রণাম হয় বড়বাবু। কি খবর চালু? সব খবর ভালো তো? হ্যাঁ বড়বাবু, সব ভালো। আচ্ছা, মায়ের কাজ কত দূর? দোমাটি পড়ে গেছে, রং চালালেই কাজ শেষ। যাই বাবু, মালটা নামাই। হ্যাঁ। মা, কি হলো? আমার স্কেল চেঞ্জিং হারমোনিয়ামটা আনুনি? তোর কি মাথা খারাপ? সেই কলকাতা থেকে বয়ে বয়ে হারমোনিয়ামটা নিয়ে আসবো? আর তাছাড়া গাড়িতে অত জায়গাই বা কোথায়? আচ্ছা, তোর এখানে একটা হারমোনিয়াম ছিল না? ওটা তো একটা আদিকালে পুরনো হারমোনিয়াম। ওটা বাজে আবার নবমীর দিনকে আমি গান করবো নাকি? আমি এবারে কিছুতেই গান করবো না। কম্পিটিশনে গান গাওয়া নিয়ে তো ভাবছিস কেন দিদি? এই গ্রামে তোর সঙ্গে কম্পিট করার মতো আর কে আছে? গাইবো কি গান পাড়া গায়ে আমি কলকাতারি মেয়ে। এই চাষার দেশে বুঝবে কে গান, এই চাষার দেশে বুঝবে কে গান, কে হবে গান কে? কলকাতারি মেয়ে আমি, কলকাতারি মেয়ে। তোমাদের ভালোবাসা আনলো এই আসরে, তোমাদের ভালোবাসা আনলো এই আসরে। এই গাঁয়ের এক ছেলে আমি, এই গাঁয়ের এক ছেলে। হৃদয়ের গান বোঝে তো সবাই, হৃদয়ের গান বোঝে তো সবাই। মনে ফুলের গন্ধ মেলে, এই গাঁয়ের এক ছেলে আমি, এই গাঁয়ের এক ছেলে। এত
অপূর্ব অপূর্ব অপূর্ব, ছেলেটির গলা শুনলে অসাধারণ। গলা ভালো হলে কি হবে, ছেলেটির গান আমাদের শহরের সকলকে একেবারে হ্যাটা করে দিয়েছে। কিন্তু গানটি কেমন বেঁধেছে বলতো, আর গলাটি আহা, সত্যিই জিনিয়াস। আজকের এই সঙ্গীত প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে এই গ্রামেরই ছেলে অভিষেক চক্রবর্তী। অভিষেক চক্রবর্তী, অভিষেক চক্রবর্তী, অভিষেক চক্রবর্তী। দেখুন মাসিমা, অভি কালকের কম্পিটিশনে কি দারুণ কাপ জিতেছে। সে কি, ও তো আমাকে কিছু বলেনি। কি রে অভি? দেখুন, অথচ অভি কাপ আর টাকা কিছুই নিতে চাইছে না। তাই নাকি? কেন? না মা, তুমি জানো না, ওই কাপ টাকা আমার কিছুতে অধিকার নেই। বাবা যে গানকে দেবতার পুজোর মতো বলে মনে করে, সেই গান সম্পর্কে আমি যা করেছি তাই আর কি মাত্র। আর বাবা যদি একথা জানতে পারে, তাহলে জীবন হয়তো আমার আর মুখ দেখবে না। না, তোমরা এই কাপ আর টাকা কিছুই ফেরত নিয়ে যাবে না, ওগুলো আমাকে দাও। অভি এগুলো নিক বা না নিক, এগুলো আমি নেব। এগুলো আমার ছেলের গান গেয়ে পাওয়া প্রথম পুরস্কার, একে আমি মাথায় করে রাখবো। কিন্তু মা, বাবা যদি একথা জানতে পারে? তোমাকে বাবার কথা ভাবতে হবে না, উনি যখন এসব পছন্দ করেন না, আগ বাড়িয়ে ওকে এসব জানাবার দরকারই বা কি? বাপি, আয় মায়, এ হচ্ছে অভিষেক, এর সঙ্গে আলাপ কর। বাপি, তুমি কি প্রেস্টিজ বলে কিছুই নেই? ওইদিকে ঠাকুর ভাসান যাচ্ছে, আর তুমি রাস্তা ধারে কে নাকি একটা ছেলের সঙ্গে গল্প করছো। অভিষেক যে সে ছেলে নয়, ও হচ্ছে গুণী গায়ক। তোমারও কি সম্মান দিয়ে কথা বলা উচিত? বলতে হয় তুমি বলো, আমি বলবো না। আমি কাপটা জিতেছি বলে অলকার খুব রাগ আমার উপর। ও তো খারাপ গায়নি, চেষ্টা তো করেছে। একদিন চুপি চুপি কাপটা ওকে ফেরত দিয়ে আসবো। কি কাপটা এখানে এলো কি করে? কি হলো? হ্যাঁ? তোমার কাছে অভিজিতা কাপ? আমি তাই ভাবছি দিদিমণি, অভি কখন এখানে কাপটা রেখে গেল? বাড়ির একটা ছেলে কাপ রেখে চলে গেল, তোমরা কেউ জানতেও পারলে না। কি করো সবাই? চাঁদাকে জিজ্ঞেস করবো? থাক, কাউকে কিছু বলতে হবে না। যাও, নিজের কাছে যাও গিয়ে। আচ্ছা ঠিক আছে। অভি, তুমি ভীতু, তুমি কাওয়ার্ড। আর একবার আমার মুখোমুখি গান গাইবার সাহস নেই বলে তুমি পালিয়ে বাঁচলে। অভি, তুমি ভীতু, তুমি কাওয়ার্ড। কেমন দেখলেন ডাক্তারবাবু? আমার সন্দেহ হচ্ছে জ্বরটা ঠিক ইনফ্লুয়েঞ্জা নয়, বুকে কিছু কমপ্লিকেশন আছে। আপনি বরং কলকাতা গিয়ে রক্তটা একবার পরীক্ষা করিয়ে নিন। আচ্ছা, রক্ত পরীক্ষার ব্যবস্থা আমি করে দেবো। ব্লাড রিপোর্টে দেখা যাচ্ছে আপনার ছেলে তো নিউমোনিয়া হয়েছে। নিউমোনিয়া? হ্যাঁ, ডাক্তার তো তাই বলল। অনেক অনেক খরচের ব্যাপার রয়েছে। মায়া, মায়া, তোমার কাছে টাকা পয়সা কিছু হবে? মানে ওই ইঞ্জেকশন, ওষুধ, এগুলো তো এখন থেকেই পড়া দরকার। কিন্তু আমার কাছে তো আর কিচ্ছু নেই। হুম। সেদিনই তো রক্ত পরীক্ষার জন্য তোমাকে সব দিয়ে দিয়েছি। টাকা পয়সার ব্যবস্থা না হলে সমুর চিকিৎসা হবে কি দিয়ে? করে একটা পয়সা নেই, এক ফুটা সোনা দানা পর্যন্ত নেই যে বিক্রি করে ছেলেটার চিকিৎসা করাবো। নিজে কোনোদিন একটা পয়সা রোজগার করলে না, সংসারটার কথা পর্যন্ত ভাবলে না, শুধু নিজের গান আর গান। তুমি কি বলছো মায়া? আমি জানি না, আমি জানি না। তুমি যে করে পারো আমার ছেলেকে সুস্থ করে দাও।
শুনুন শুনুন, মডার্ন ক্লাবের পরিচালনায় সারা রাত ব্যাপী বিরাট বিচিত্র অনুষ্ঠান। অংশগ্রহণ করছেন কিশোর কণ্ঠ, কুমার রানা রায়, রফি কণ্ঠ, মোহাম্মদ রাকেশ। এখানে বুঝি গানের আসর বসবে? হ্যাঁ মেশমশাই, আমাদের ক্লাবের এবছর সিলভার জুবিলি, সারা রাত ধরে ফাংশন হবে। একটা কথা বলবো বাবারা? বেশ তো, কি কথা বলুন। না, বলছিলাম কি, তোমাদের এই ফাংশনে আমাকে একটা গান গাইবার সুযোগ দাও না? কি বলছেন মেশমশাই, আমাদের এই সস্তার ফাংশনে আপনি গান গাইবেন? গান আবার সস্তা কি? গান তো গানই। অন্তরে শ্রদ্ধা ভক্তি দিয়ে যদি গাওয়া যায়, সব গানই ভগবানের কাছে পৌঁছয় বাবা। যে জীবন সারা জীবন বেহাগে গান গাইতে জানে, সে কি আর গাইতে পারে বাহারে কি অন্য তানে। যে জীবন সারা জীবন বেহাগে গান গাইতে জানে, সে কি আর গাইতে পারে বাহারে কি অন্য তানে। আমার সোনু কেন কথা বলছে না? তুমি চলো, তুই সে গিয়ে একবার দেখো। কি বলছো তুমি? শোনো 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 ভাই, শোনো ভাই, ভাই, শোনো। বাবা, তুমি তোমার এত স্বাদের তানপুরাটা ভেঙে ফেললে? হ্যাঁ, ফেললাম, ভেঙে ফেললাম। আজ থেকে এই চক্রবর্তী বাড়ির সঙ্গে গান বাজনার সমস্ত সম্পর্ক আমি আমার এই নিজের হাতে শেষ করে দিলাম। তুমি কি বলছো? তুমি আমার কাছে আমার পা ছুঁয়ে প্রতিজ্ঞা কর, তুই জীবনে আর কোনো দিন এ বাড়িতে তুই গান বাজনার নাম উচ্চারণ করবি না। না বাবা, না। তবে আমার কথার অবাধ্য হোস না। যে রাক্ষসী গান আমার সমুখে সংসার থেকে, তোর মায়ের বুকের থেকে ছিনিয়ে নিল, আমার মতো সেই গানের সঙ্গে তুই আর কোনোদিন সম্পর্ক রাখবি না। তবে তুই জানবি আমার আদেশ। আর যদি কোনোদিন এই আদেশ না মেনে চলিস, সেদিন আমার চেয়ে নিষ্ঠুর কেউ হবে না তোর জীবনে। এই কথাটা মনে রাখিস কিন্তু, অভি, মনে রাখিস। বাবা, বাবা, আমি তোমার পা ছুঁয়ে প্রতিজ্ঞা করছি, আমি আর কখনো গান গাইবো না। উমা, তুই চলে এলাম। কতদিন পরে এলি বলতো? হ্যাঁ, তা প্রায় বছর 15 হবে। জানোই তো বদলির চাকরি, আজ বম্বে, কাল গোয়া। বছর 12 আগে বম্বেতে তোমার শেষ চিঠিটা পেয়েছিলাম। হ্যাঁ, ওই বছরই তো ছোট খোকা মারা গেল। থাক দিদি, ওসব কথা থাক। হাসিটা তো ভালো শোনাচ্ছে না। জামাইবাবু কি কোনো কঠিন অসুখে? কি আর বলবো ভাই, সবই অদৃষ্ট। আচ্ছা দিদি, জামাইবাবু তো খুব গান বাজনায় পাগল ছিলেন, তা এখন? আর গান
আসলে সোনুটা চলে যাবার পর সেই যে ওর স্বাদের তানপুরাটা ভেঙে ফেললো, তারপর থেকে গান বাজনার নামও সহ্য করতে পারেন না। কিন্তু জামাইবাবুর গান বাজনার উপর এত রাগ হলো কেন? ওনার ধারণা গান বাজনার জন্যই সোনুটা আমাদের অকালে ছেলে চলে গেল। মা, মা, এই নাও তোমার বাজার, টাটকা মাছ পেয়েছি একদম। অভি, ইনি তো সম্পর্কে মামা হন বাবা, প্রণাম। থাক থাক থাক, কত বড় হয়ে গেছিস, লেখাপড়া কত করেছিস? এই তো 2 বছর হলো বিয়ে পাশ করে বসে আছে। আর পড়াশোনা করবি না? সে সাধ্য কোথায় যে ওকে শহরে রেখে পড়াবো? দেখছিস তো সংসারের এই হাল, বাড়িতে একজন অসুস্থ মানুষ, আর যেটুকু জমি আছে। হ্যাঁ রে, অভিকে কলকাতায় তোর কাছে নিয়ে যা না, ওখানে থাকলে ওর একটা ভবিষ্যৎ। এই তো খুব ভালো কথা, কিন্তু জামাইবাবুর একটা মতামত জানা দরকার। বারে, তোর কাছে অভিকে নিয়ে রাখবি, মানুষ করবি, এতে আবার মতামতের কি আছে? উনি নিশ্চয়ই আপত্তি করবেন না। আয় অভি আয়। বাপি, এর মধ্যে তোমার গ্রাম ঘোরা হয়ে গেল? গ্রাম ঘোরা আর কি, আসলে দিদির সঙ্গে অনেকদিন দেখাশোনা নেই, তাই দেখা করে এলাম। দিদি মানে তার নিজের দিদি নয়, গ্রাম সম্পর্কের দিদি। হ্যাঁ, দিদি আমার গ্রাম সম্পর্কে হলে কি হবে, সম্পর্কটা কিন্তু নিজের দিদির থেকে অনেক বেশি। আয় অভি আয়। ইনি তোর মামিমা, প্রণাম কর। থাক থাক, একে তো চিনলাম না, একে কোত্থেকে ধরে আনলে? দিদির একমাত্র ছেলে, এখানে থেকে পড়াশোনা করবে বলে ধরে নিয়ে এলাম। ও, আমি তো ভাবলাম গ্রাম থেকে কোনো কাজের লোক ধরে নিয়ে এলে। একেবারে গেও ভূত। আহ জয়ন্তী, ও তোদের মতো ঠাঁটবাট না জানলেও লেখাপড়া কত ভালো জানিস, বিয়ে পাশ করেছে, আরো লেখাপড়া করতে চায়, আর তুই তো উচ্চ মাধ্যমিকে তোমার লাড্ডু খেয়ে বসে আছিস। দেখছো মা, বাপি আমায় বাইরের লোকের সামনে কিরকম অপমান করছে। কিন্তু এটুকু বাড়িতেও থাকবে কোথায়? কেন, ও রঞ্জুর ঘরে থাকবে। কিরে, তোর অসুবিধা হবে না তো? না না মামা, অসুবিধা কেন হবে? গ্রামে তো আমরা গরমের দিনে বারান্দাতেই শুতাম। জয়ন্তী, তুই ওকে আপাতত রঞ্জুর ঘরটা দেখিয়ে দে। তুমি এক কাজ করো, আমার জন্য একটু চা, ওর জন্য জল খাবার তৈরি করো। ওই চল, তোর ঘরটা আমি রেখে দিই, চল। অভিকে দেখছি না তো, ও খাবে না? তোমার যেমন কথা, ও কি আমাদের সঙ্গে এক টেবিলে বসে খাবে নাকি? মানে? আহা, তুমি চড়ছো কেন? ও গ্রামের ছেলে, ওর কি আর টেবিল চেয়ারে বসে খাওয়ার অভ্যেস আছে? তাই আমি ওকে রান্নাঘরে খেতে দিয়েছি। বাবা, গ্রামের লোকেরা যা খায়, একাই 500 গ্রাম চালের ভাত খেয়ে নিতে পারে। জয়ন্তী, আরে আমার উপর চড়ছো কেন? আমি এসব জানি, মাই তো বললো। তুই থাম তো, তোর বাবা তো আর জমিদারি নেই দান ছত্র খুলে বসবো, সংসারটা আমাকেই চালাতে হয়। কথা নেই বার্তা নেই, কোত্থেকে একটা উটকো লোক এসে জুটে গেল সংসারে। আরে রঞ্জু, খেতে হয় না? শোনো, অফিসের কাজে কাল সকালের গাড়িতে আমাকে বেরিয়ে যেতে হবে, জিনিসপত্র গুছিয়ে রেখো, আমি চললাম। আরে আরে শোনো, খাবার ফেলে। একটা কথা বলবো? বলো। তুমি তো সারা জীবন গান বাজনা নিয়ে থেকেছো, সোনু চলে যাবার পর সেই যে সব ছেড়ে দিলে। আচ্ছা, তুমি আবার আগের মতো গান বাজনা শুরু করো না। না, এ কথা তুমি বলতে পারলে মায়া? কেন পারবো না? এ তোমার নিজের উপর অভিমান ছাড়া আর কিচ্ছু না। কিন্তু অভির কণ্ঠস্বর যে আমি নিজে রোধ করে দিয়েছি মায়া। তাছাড়া যে গান একদিন এ বাড়ি থেকে চলে গিয়েছে, তাকে আর তুমি এখানে ফিরে আসতে বলো না মায়া। তুমি গান গাও,
কই কোনোদিন শুনিনি তো মা। শুনবার চেষ্টা করলে তো শুনবেন। আপনার আর বাবার কানের কাছে তো শুধু একটা বাজনা সুরি বাজতে থাকে। মানে কিসের সুর মা? আরে তাও জানেন না? কেন, টাকার বাজনা? কি মিষ্টি টুংটাং শব্দ। আহ মনিকা, তোমার বড় মেয়ে গানে আর ছোট মেয়ে কথায় খুব স্মার্ট দেখছি। ওর কথাবার্তাই ওই রকম, কখন যে কাকে কি বলে আপনি কিছু মনে করবেন না। না না, মনে করে কি আছে, মণিমা তো ঠিক কথাই বলেছে। দিদি, তোকে একটা কথা জিজ্ঞাসা করব। বল। আচ্ছা, তুই এই কাপটার কতদিন আগলে রাখবি? যতদিন না ওকে হাতের মুঠোয় পাই। একটা ভীরু কাওয়ার্ড এই কাপটা এখানে ফেলে রেখে আমাকে না ভুলে পালিয়ে গেছিল। ও, সেই জন্যই বুঝি ওটা বুকে করে আঁকলে বেড়াচ্ছিস? হ্যাঁ, নীলু পাঠাইছে। ওকে, পেসে কাম করবা? পার্ট টাইম না ফুল টাইম? পার্ট টাইম। বাকিটা কলেজ করব। তা কইরো। তা প্রুফ দেখতে জানো? প্রুফ জানো না? ও এমন কিছু কঠিন কাম না, 2 দিনেই শিখা যাইতে পারবা। তা কবে থেকে আইবা সেইটা কও। ওকে, কাল বিকেল থেকে। বিকালে আইবা? তা যাইবা কখন? ওকে, রাত্রি 9টা-10টা। ঠিক আছে, তাইলে কাল থেকে কামে লাগে যাও। ঠিক আছে, নমস্কার। এতক্ষণে বাড়ি ফেরার সময় হলো? মাইমা, আমি একজন বন্ধুর বাড়ি গিয়েছিলাম ওই টিউশনের ব্যাপারে কথাবার্তা বলতে। তবে আর কি, তুমি সারাদিন পড়াশোনা নিয়ে থাকো আর আমি এই সংসারটা ঠেলে যাই। শোনো অভি, একটা কথা তোমাকে স্পষ্ট করে বলে দিচ্ছি, এই বাড়িতে থেকে পড়াশোনা করতে হলে সংসারের কাজকর্ম ঠিক মতো করতে হবে, নইলে অন্য কোথাও থাকার ব্যবস্থা করো। গণেশদা, এই আরে ট্যুরটা রাখো রাখো, বেতনের টাকাটা নিবা না? এই না, তুমি এখানে একটা দস্তখত করো তো। দেখো, তুমি কিন্তু স্যার আমাকে একদিন মাত্র কামাই করছো, আমি কিন্তু সেই টাকাটা কাটি নাই। তুমি একদিন বেশি কাম করে সেটা পুষাইয়া দিও। হ্যাঁ, এই নাও। অশেষ ধন্যবাদ। হ্যাঁ। মা ঠাকুরন ভেতরে আছেন নাকি? কে? সত্যেন? কি ব্যাপার, বড় খোকা চিঠি আছে নাকি? না না, আজ আর চিঠি নয়, মানি অর্ডার। মানি অর্ডার? মানে টাকা? কে পাঠিয়েছে? আপনার ছেলে। মানে বড় খোকা? হ্যাঁ, এখানে একটা সই করুন। দাও দাও দাও। এই নিন টাকা। আসি। বড় খোকা, এই জানো অভিনা অনেকগুলো টাকা পাঠিয়েছে। কত টাকা? 2000। 2000? কি বলছো মায়া? সে তো অনেক টাকা। হ্যাঁ গো, অভি লিখেছে ও একটা অনেক বড় চাকরি পেয়েছে, অনেক টাকা মাইনে। অভি? আমাদের অভি চাকরি পেয়েছে? হ্যাঁ, আরো লিখেছে ও যদি ঠিক মতো লেগে থাকে তাহলে ভবিষ্যতে অনেক উন্নতি করবে, আর আমাদের কোনো দুঃখ কষ্টই থাকবে না। মায়া, এতদিনে আমার মনে হচ্ছে যে ভগবান বোধহয় সত্যি সত্যি আমাদের দিকে মুখ তুলে চাইছেন। আমার বুকটা আনন্দে ভরে যাচ্ছে এই কথা ভেবে যে অভি কলকাতায় গিয়ে একা একা নিজের চেষ্টায়, নিজের পরিশ্রমে, নিজের পায়ে দাঁড়িয়েছে। আমি তো একটা অপদার্থ অকর্ম বাপ, কোনোদিন ছেলেটার মুখে দুবেলা দুমুঠো ভালো মন্দ খেতে দিতে পারিনি, পড়তে দিতে পারিনি। দাও মায়া, আমার ছেলের পরিশ্রমের মূল্যটা একবারটি আমার হাতে দাও। অথচ মায়া, একদিন সামান্য
200-300 টাকার জন্যে আমার সোনুর চিকিৎসাটা পর্যন্ত আমি করাতে পারিনি। আহ, ওসব কথা থাক না। আজ এমন একটা আনন্দের দিন, কোথায় দুই একটা ভালো মন্দ কথা বলবে তা নয়। তুমি ঠিক বলেছ। মায়া, মায়া কাজ করো না। কতদিন আমাদের এই বাড়িতে ভালো মন্দ কিছু রান্না হয়নি, তুমি আজকে সেই ভালো মন্দ কিছু রান্না করো। বেশ, আজ না হয় আমরা দুই বুড়ো বুড়ি ছেলের রোজগারের টাকায় কিছু ভালো মন্দ খাওয়া দাওয়া করবো, কি বল? কি বলছিস তোরা? এত বড় অনুষ্ঠানের দায়িত্ব আমি সামলাতে পারবো? তুই হলি উপযুক্ত ক্যান্ডিডেট। তাছাড়া গানের অনুষ্ঠানের ব্যাপারে কোনটা ভালো কোনটা মন্দ তুই বিচার করতে পারবি। যদি বদনাম হয়? আরে বাবা, কিছুই হবে না, আমাদের কলেজের সুনাম ঠিকই থাকবে। এই যে আলোকা, তুমি তো কলেজ ফাংশন সেক্রেটারি হলে, সব প্রোগ্রাম ঠিক করার দায়িত্ব তো তোমার। আমার জন্য কিন্তু একটা প্রোগ্রাম রেখো। বেশ, তো তুমি কি প্রোগ্রাম চাও বলো? আমি তো তোমার মতন গান গাই না, নাচি, ওয়েস্টার্ন ডান্স, মানে পপ ডিস্কো। তুমি কলেজের কালচারাল ফাংশনে পপ ডিস্কো নাচবে? দোষ কি? ওয়েস্টার্ন নাচ গান কি নাচ নয়? না ভাই, সরি, আমি এই ধরনের দায়িত্ব নিতে পারবো না। তুমি বরং অন্য প্রোগ্রাম করো। অন্য প্রোগ্রাম করো মানে? আমি কি ফাংশনে কাউলি গাইবো নাকি? শোনো, দয়া করে আমার নামটা লিখে নিও। না, আমার পক্ষে সম্ভব নয়। এই চল। আচ্ছা, তাহলে আমিও দেখবো তোমরা আমাকে বাদ দিয়ে ফাংশন করো কি করে। আসতে পারি? আসেন, বলেন কি কাম? কিছু কার্ডস আর সুভিনির ছাপাতে হবে। হইয়া যাইবো? কয়দিনে নিবেন? 2-3 দিনের মধ্যেই লাগবে। 2-3 দিন? হ্যাঁ। সারছে কাম, বড় মুশকিলে ফেলাইলেন, এত তাড়াতাড়ি? আসলে আমাদের খুব তাড়া আছে, আমাদের কলেজের সব প্রোগ্রাম ফিক্স হয়ে গেছে, আমরা এক্সট্রা দেব। হারান, একটু মেশিন ম্যানরা জিগায় লই। অভি, ও অভি, কি বলছেন বলুন? একটা সুভেনির আর কার্ড ছাপানোর অর্ডার আইছে, 2-3 দিনের মধ্যে ছাপা দিতে পারবা? প্রেসে যা কাজ পড়ে আছে তাতে ডেলিভারি দিতে 7 দিন লাগবে গণেশদা। ঠিক আছে, তাই দেবেন, তাই হবে। তুই অ্যাডভান্সটা দিয়ে দে। এই নিন। অভিষেক কলকাতার একটা প্রেসে চাকরি করছে? দিদি, তুই ভুল দেখেছিস, অভিদার মতো নিশ্চয় অন্য কাউকে দেখেছিস। না, আমি বাজি রেখে বলতে পারি ও অভিদা ছাড়া আর কেউ নয়। প্রেসের মালিক ওই গণেশ বাবু ওকে অভি অভি করে ডাকছিল। সেই সুর, সেই গান আমি আজও ভুলতে পারি না। তোর পরিচয় পাওয়ার সত্ত্বেও ও তাহলে তোকে চিনতে পারলো না কেন? চিনতে পারলো না, না চিনতে চাইলো না। কিন্তু কেন? সেটা আমিও ঠিক বুঝে উঠতে পারছি না রে। আমিও তো ঠিক বুঝতে পারছি না। ওর মতো একটা গুণী ছেলে গান বাজনা ছেড়ে শেষে। তুমি কেন উত্তেজিত হচ্ছ বাপি? আরে উত্তেজিত হব না, আমাদের গোটা পরিবার ওর কাছে কৃতজ্ঞ থাকা উচিত। কৃতজ্ঞতা? তুমি ভুলে গেলেও আমি যে ভুলতে পারবো না গীতা। আমার মেয়ে অলোকাকে ওই অভি তার নিজের জীবন বিপন্ন করে বাঁচিয়েছিল। ওর জীবনে যদি কোনো দুর্ঘটনা ঘটে থাকে তাহলে ও নিজেই আমাদের কাছে আসতে পারতো সাহায্যের জন্য। না, তা সে আসবে না। ও জেসি ছেলে নয়, ওর একটা আত্মসম্মান বোধ আছে। আত্মসম্মান? আত্মসম্মানের প্রশ্ন আসছে কেন? আসছে আসছে, তার কারণ তোমার মেয়ে। সেই যে গানের কম্পিটিশনে অভির কাছে হেরে গিয়ে তোমার মেয়ে কি ব্যবহার করেছিল তোমার মনে নেই? আমার কারণে যদি অভিদা অভিমান করে আমার পরিচয় না দেয়
তাহলে আমি নিজে কি অভিদের কাছে ক্ষমা চেয়ে আসবো। একেই বলে স্পোর্টসম্যানশিপ। আমার মনে হয় সেটাই ভালো হবে মা। তুই নিজে গিয়ে ওকে আমাদের বাড়িতে নিয়ে আয়। ওর মতো একটা গুণী ছেলে এভাবে নষ্ট হয়ে যাবে, এ কিছুতেই ভাবা যায় না। কাকে চাই? আচ্ছা, এখানে অলকা দেবী বলে কেউ থাকেন? হ্যাঁ, কেন বলুন তো? আমি কার্ডগুলো দিতেলাম আর কি। আপনি ভেতরে এসে বসুন, আমি দিদিকে এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। বসুন। পেমেন্ট না নিয়ে কার্ডগুলো রেখে চলে গেল কেন? অভিদা, অলকা, তুমি চিনতে পেরেছো তাহলে? সেদিন তো প্রেসে আমাকে দেখে চিনতেই পারলে না। যাই হোক, তুমি আজ প্রেসে যাওনি কেন? শরীরটা একটু খারাপ, জ্বর মতো হয়েছে। কিন্তু তুমি আমার ঠিকানা পেলে কোত্থেকে? প্রেসের লোকেদের কাছ থেকে জোগাড় হয়ে গেল। অবশ্য আমি এখানে আসতে চাইনি, বাবা আমাকে এখানে পাঠালেন। তোমার বাবা? হ্যাঁ, তোমার কাছে নাকি আমাদের পরিবারের অনেক ঋণ, তাই বাবা বলেছেন তার কিছুটা শোধ করতে চান। চলো, বাবা তোমাকে ডেকেছে। মগের মূল্য নাকি? তুমি অবাক হচ্ছ কেন? এটা তো আমাদেরই ফ্ল্যাট, অভিদা তো আমাদের কাছেই থাকে। অভিদা? অভিদা তোমাদের কি হয়? অভিদা আমাদের যেই হোক, জানতে পারি? ওর মতন একটা গেউ ছেলের সঙ্গে তোমার আলাপ হলো কি করে? কেউ বলেই তো আমাদের মতো শহরের লোকেদের এদের মাথায় কাঁঠাল ভাঙার সুবিধে হয়, তাই না? কি হলো, আমার কথা জবাব দিচ্ছ না? বাবা তোমাকে নিয়ে যেতে বলেছেন। অভিদা আমাদের আত্মীয়, ওকে এখান থেকে নিয়ে যাওয়ার দুঃসাহস তুমি পেলে কোথা থেকে? ও, অভিদা যাবে না? অভিদা, তোমার কোনো আপত্তি আছে নাকি? কারণটা জানতে পারি? সেটা জানা জরুরি নয়। অভিদা যখন আমাদের কাছে থাকে তখন ওর কোথাও যাওয়া না যাওয়া শুধু ওর একার নয়, আমাদের মতামতের ওপরও নির্ভর করছে। অভিদা, তোমারও কি সেই মত? ও, যাবে না? বাবাকে তাহলে সেটাই বলে দেব। চলি। অভিদা, 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 আমি তোমায় অনেক কটু কথা বলে অপমান করে কষ্ট দিয়েছি, কিন্তু তুমি জানো না তোমায় কষ্ট দিয়ে আমি নিজে কতটা কষ্ট পেয়েছি। আমি তোমায় ভালোবাসি অভিদা, আমি তোমায় ভালোবাসি। ছি জয়ন্তী, এইসব কথা ভাবাও পাপ। পাপ? কিসের পাপ? জয়ন্তী, সম্পর্কে আমি তোমার দাদা আর তুমি আমার বোন। ও, সেই জন্য বুঝি ওই বড়লোকের মেয়েটাকে লজ্জার হাত থেকে বাঁচাতে তুমি স্টেজে উঠে গান গাইলে? এখন বুঝতে পারছি দুজনের সম্পর্কের জল অনেক দূর গড়িয়েছে, তাই আমাকে আর তোমার মনে ধরছে না। প্লিজ জয়ন্তী, প্লিজ, এসব কথা আমি শুনতে চাই না। শোনো অভিদা, ব্যাপারটা যখন আজ ফাঁস হয়েই গেছে তখন একটা কথা তোমাকে স্পষ্ট করে বলে দিই। আমাদের বাড়িতে আমাদের আশ্রয় থেকে তুমি আমারই শত্রুর সঙ্গে প্রেম করবে, তার ভালোবাসা হাবুডুবু খাবে, এ হতে পারে না। তা যদি তোমায় করতেই হয় তাহলে এ বাড়ি ছেড়ে দিয়েই করতে হবে। মা, মা, ও মা, কি হলোটা কি? সাত সকালে এমন চেঁচামেচি শুরু করলি কেন? মা, অভিদা চলে গেছে,
এই দেখো। চলে গেছে মানে? মামিমা, আমি চলে যাচ্ছি। আমার জন্য ভাববেন না, যেখানেই থাকি ভালোই থাকবো। আপনি আমার প্রণাম নেবেন, জয়ন্তীকে আমার ভালোবাসা দেবেন। অভি। বাহ, এ তো ভালোই হয়েছে, আপদ বিদায় হয়েছে। এ বাড়িতে থেকে করতো তো শুধু কানিকারি অন্ন ধ্বংস। কিন্তু ছেলেটা গেল কোথায়? এই দিদি, সেদিনকে অভিদা ফাংশনে এমন গান গেয়েছে না, সবাইকে একবার অবাক করে দিয়েছে, কি তাই না? তুমি গান গাইবে না? না মাস্টারমশাই, গান গাওয়া আমার পক্ষে সম্ভব নয়। আপনি আমাকে ক্ষমা করবেন। কিন্তু কেন? গান গাইতে তোমার অসুবিধা কোথায় বলো অভি? তুমি চুপ করে থেকো না। আমি আমার বাবার কাছে শপথবদ্ধ মাস্টারমশাই। আমার বাবাকে আমি কথা দিয়েছি যে আমি আর কখনো গান গাইব না। শপথবদ্ধ? কি বলছো তুমি? তোমার এমন অদ্ভুত শপথের মানে কি? আর কেনই বা তুমি তা করতে গেলে? তুমি কত বড় প্রতিভার অধিকারী তা কি তুমি জানো? তোমার এত ভালো কণ্ঠস্বরকে এবার নষ্ট হতে দেওয়া যায় না। আচ্ছা, তোমার বাবা যদি তোমাকে দেওয়ার শপথ ফিরিয়ে নেন, তাহলে তুমি রাজি আছো তো? আমায় কথা দাও অভি। মাস্টারমশাই না, এর মধ্যে আর কোনো কিন্তু নেই। আমি কথা দিচ্ছি, আমি তোমার বাবার কাছে যাব, তাকে যেন তেন প্রকারে আমি রাজি করাবই। হ্যাঁ, তুমি গান গাইবে, তুমি শুধু এইটুকু কথা আমাকে দাও। মা। ও মা, অভি তুই? তোর সঙ্গে? মা, ইনি হচ্ছেন আমার গানের মাস্টারমশাই। নমস্কার। আমি অভিকে গান শেখাই। ওর এত সুন্দর গানের গলা, ওর কণ্ঠে এত সুন্দর সুর, কিন্তু ওকে গান শিখতে বললেই ও গান শিখতে চাইছে না। অবশ্য ওর মুখেই শুনলাম ওর গান না গাইবার কারণটা কি। ওর কথা অনুযায়ী আমি ওর বাবার কাছ থেকে গান গাইবার অনুমতি ভিক্ষা চাইতে এসেছি। আপনি আপনি অভির গানের জন্য ওর বাবার কাছে অনুমতি চাইতে এসেছেন? দয়া আপনার, দয়া করে আমার নতুন করে কোনো সর্বনাশ ডেকে আনবেন না। অভির গান গাইবার প্রসঙ্গ টেনে এনে আমি যে আপনাকে বিব্রত করলাম, তার জন্য আমি সত্যিই দুঃখিত। মা, এবার আমাকে যেতে হবে। আরেকদিন এসে বাবাকে দেখে যাব। চলুন মাস্টারমশাই। চলো। শুনুন, আচ্ছা, আমি যদি অভিকে গান গাইবার অনুমতি দিই, অভির উপর ওর বাবার যে অধিকার, আমারও তো সেই একই অধিকার। মা, আজ যখন তোর জীবনে এত বড় একটা সুযোগ এসেছে, তখন তো তাকে আমি হারাতে দিতে পারি না বাবা। তাই আমি তোকে অনুমতি দিচ্ছি, তুই আবার গান কর, তুই আবার সাধনা শুরু কর, তুই অনেক বড় হ বাবা, অনেক বড় হ। মা, এত বছর ধরে আমি যত্ন করে এটা আমার কাছে রেখে দিয়েছি। তোমার জিনিস তুমি আজ ফিরে নাও। আজ আমি বুঝতে পেরেছি সেদিন সেই ছেলে মানুষই, সেই অহংকার কত বড় মিথ্যে। আজ আমার সমস্ত অহংকার ধুলে মিশে গেছে অভিদা। অলকা, আজ থেকে আমার কাজ হবে তোমার পাশে থেকে তোমাকে সাহায্য করা, তোমার সঙ্গীতের ক্ষেত্র প্রস্তুত করে দেওয়া। বলো তুমি আমাকে সেই অধিকার তুমি দেবে না? বলো। অলকা। অভি। দিদি, দিদি, কি রে এত চেঁচাচ্ছিস কেন? চেঁচাবো না, এই দেখ অভিদা নামে অল ইন্ডিয়া রেডিও থেকে চিঠি এসেছে। তাই? অল ইন্ডিয়া রেডিও থেকে? হ্যাঁ রে, এই মাসের 13 তারিখে অভিদার গানের রেকর্ডিং। মায়া, 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 এই যে তুমি এখানে। শেষ পর্যন্ত তুমি আর অভি মিলে আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে। আমার বুকের ক্ষতটা আরো বাড়িয়ে দিলে তোমরা। এসব তুমি কি বলছো? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। যে ছেলে একদিন আমার পা ছুঁয়ে প্রতিজ্ঞা করেছিল যে সে আর গান গাইবে না, সেই ছেলে কলকাতায় গিয়ে বাজারে গান বিক্রি করে আমাকে মিথ্যে চাকরির কথা বলে আমার সঙ্গে প্রতারণা করেছে, আমার আদেশকে অমান্য অপমান করেছে। তুমি ভুল বুঝছো।
অভি ভুল 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 এটা তাহলে কি মায়া বলো, এটা কি? চুপ করে আছো কেন? এটা কি তুমি অস্বীকার করতে পারো? পারো না। এই নাও তোমার ওই ছেলের কলকাতায় গান বিক্রি করে বাজারে রোজগার করার টাকা। তোমরা দুজনে আমার আর মুখ দর্শন করবে না কোনোদিন। আজ থেকে তোমাদের সঙ্গে আমার সমস্ত সম্পর্ক শেষ। তুমি একবারটি দরজা খোলো, তুমি আমার কথা শেষ রাখবা। আমি চলে গেলে তোমাকে কে দেখবে? আমি আমি ছেলের কাছে কি জবাব দেব? তুমি একবার দরজা খোলো। আমি আমি তোর বাবাকে একটু ডাক। বাবা, তোর বাবা আমাকে একটু বোঝা। মা, তুমি তো জানো বাবা বড় জেদি মানুষ, উনি আমাদের কোনো কথা শুনবেন না। চলো মা। কিন্তু আমরা চলে গেলে তোর বাবাকে কি দেখবে রে? মানুষটা তো কোনোদিন নিজে হাতে এক গ্লাস জল করে খায়নি। আমাদের দুঃখ কষ্টের কথা ভেবে আমি বাবার প্রতিবার কথা রাখতে পারিনি মা। বাবার কাছে আমি হেরে গেছি। ওকে একবার দরজা খোলো, তোমার অভি এসেছে। ওর সঙ্গে একবারও কথা বলবে না? আমরা চলে যাচ্ছি। সর্বনাশী, তার সঙ্গে মিশে তুই নিজের এত বড় সর্বনাশ করলি। কেন মিশে ওকে মারধর করছেন? ও বেচারি কি বলবে? নরেন, তুমি? হ্যাঁ, আমি। একদম ঘাবড়াবেন না কাকিমা, মনিকার পুরো কেসটা আমি জানি। কি জানেন আপনি? আপনি ব্যস্ত হবেন না কাকিমা, আমি যতক্ষণ আপনাদের সঙ্গে রয়েছি তখন পৃথিবীর কেউ আপনাদের কোনো ক্ষতি করতে পারবে না। আপনি এক কাজ করুন, আপনি একটু ভেতরে যান, আমি ততক্ষণ মনিকার সঙ্গে একটু কথা বলে নিচ্ছি। দেখো ওই হারামজাদের মুখ থেকে কিছু বার করতে পারো কিনা। দেখো বাবা নরেন, তুমি একটু চেষ্টা করো। আপনি ভেতরে যান। কিন্তু আমি কি করব, আমাকে বলে দি। খুব সোজা কাজ, তুমি রবিনকে বিয়ে করতে রাজি হয়ে যাও। কি লম্পট স্কাউন্ড্রেলকে আমি বিয়ে করব? তোমার একটা হ্যাঁ বা না এর ওপর তোমাদের গোটা পরিবারের মান ইজ্জত সবকিছু নির্ভর করছে। চলি। শুনুন, আমি আমি আপনার প্রস্তাবে রাজি আছি। কাকিমা, কাকিমা, মাকে গ্রাম থেকে নিয়ে এসেছি। আজ মা খুব ক্লান্ত, তাই মাকে নিয়ে আসতে পারিনি। কালকে মাকে নিয়ে আসবো। লজ্জা করলো না তোমার এই বাড়িতে আসতে? এতদিন আমি দুধ কলা দিয়ে কাল সাপ পুষেছিলাম, তার ফল আমি হাতে হাতে পেয়েছি। এসব আপনি কি বলছেন কাকিমা? আমি বলছি কি হয়েছে। ডুবে ডুবে জল খায় শিবের বাবাও টের পায় না।
রাস্কেল শয়তান দোহাই আপনার, ওকে আপনি মারবেন না। বেরিয়ে যা বাড়ি থেকে, বেরো বেরো শয়তান, আয় আয় এদিকে, বেরিয়ে যা। এত বড় সাহস, ওঠ। করুন করুন, এবার একটু শব্দ করুন জোরে। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, আমার খোকাকে কেমন দেখলেন? ও ভালো হবে তো? দেখুন, ওর গলায় তো কোনো প্রবলেম পেলাম না, সবই নর্মাল। তাহলে আমার মনে হয় ওর প্রবলেমটা ফিজিক্যাল নয়, মেন্টাল। মেন্টাল শকেই ওর ভোকাল কর্ডটা নষ্ট হয়ে গেছে। হঠাৎ কোনো কারণে মানসিক আঘাত পেলে হয়তো গলার স্বর আবার ফিরে পেতে পারে। না না, এই অসম্ভব। অভির মতো ছেলে কখনোই নোংরা কাজ করতে পারে না। আমার কি মনে হয় জানিস, এর মধ্যে নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র আছে। ষড়যন্ত্র? হ্যাঁ, আর সেটাই তোকে খুঁজে বের করতে হবে। যারা এই ষড়যন্ত্রের জাল ছড়িয়েছে তারা শুধু অভিকে একা নয়, ওই অলকার বোন মনিকা ওকে শুদ্ধ জড়িয়েছে। তা না হলে মনিকা অভির নামে এত বড় একটা মিথ্যে কলঙ্ক দেবে কেন? তুমি ঠিক বলেছ মা। শোন, মনিকাকে যখন এর মধ্যে জড়ানো হয়েছে তখন আমার মনে হচ্ছে আমি ষড়যন্ত্রের কিছুটা আন্দাজ করতে পারছি। তুই এক কাজ করতে যাই, তুই মনিকাদের বাড়িতে চলে যা, মনিকার সঙ্গে কথা বলে দেখ ওর পেট থেকে কোনো কথা বার করতে পারিস কিনা। একটা বদমাইশ লোকের জন্য অভির মতো একটা গুণী ছেলের জীবনটা নষ্ট হয়ে যাবে? না না, এ কিছুতেই হতে পারে না, কিছুতেই না। তুমি আমাকে চিনতে পারবে না, কিন্তু আমি তোমাকে চিনি। আমি তোমার দিদির ক্লাসমেট। শোনো মনিকা, আমি তোমার সঙ্গে কিছু জরুরি কথা বলতে এসেছি। আমি তোমার কাছে জানতে এসেছি, কার প্ররোচনায় পড়ে তুমি অভিধান নামে এরকম একটা মিথ্যা কলঙ্ক দিলে? যাদের প্ররোচনায় পড়ে তুমি অভিধান নামে এত বড় একটা মিথ্যা কলঙ্ক দিলে, তাতে তোমার কোনো লাভ হবে না। ওদের ফাঁদে পা দিয়ে তুমি নিজেরই সর্বনাশ করেছো। এখনো সময় আছে মনিকা, তুমি আসল দোষীর নামটা বলে দিয়ে অভিধার জীবনটা বাঁচাও। প্লিজ অভিধার জীবনটা বাঁচাও। অভিধার জীবন? যার গলায় এত সুর, এত গান, সে কণ্ঠস্বর তুমি চিরদিনের মতো বন্ধ করে দিয়েছো। কি বলছেন আপনি? এখন আর অভিধার গলা দিয়ে কোনো পরিষ্কার আওয়াজ বেরোয় না, শুধু পশুদের মতো গোঙায় আর কাঁদে। বলো, এত বড় সর্বনাশ তুমি অভিধার কেন করলে? বলো, উত্তর দাও, উত্তর দাও মনিকা, উত্তর দাও মনিকা। রাস্কেল, জানোয়ার, বল বল, কেন মেয়েটা সর্বনাশ করলি? ওটা তো মনিবের একটা পোষা জানোয়ার, ওকে মারধর করে কি হবে মেশমশাই? যদি ধরতে হয় আসলটাকে ধরুন, ওকে শাস্তি দিন। কার কথা বলছো তুমি? নরেনের কথা। অভিদা আর মনিকাকে ঘিরে গোটা চক্রান্তের নাটের গুরু। কি বলছো তুমি? না না, এ হতে পারে না। নরেন আমার বন্ধুর ছেলে, তাছাড়া এতে ওর কি স্বার্থ? স্বার্থ? আপনার বড় মেয়ে অলকা। জয়ন্তী, আমি তোমাদের কথার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না। পারবেন, এই ক্যাসেটটা শুনলে সব বুঝতে পারবেন। মা, আপনার শিগগিরই একবার ছোটদিমণি ঘরে চুপ। কেন? কি হয়েছে? ছোটদিমণি কখন থেকে সেই ঘরের দরজা বন্ধ করে বসে আছে, কোনো সাড়া পাচ্ছি না। ও মা, সে কি? চলো চলো চলো। মনি, আরে মনি, এই মনি, উঠে পড়, বেলা হয়ে গেছে। কিরে, এত অসময়ে ঘুমোচ্ছিস কেন? মনি, এই মনি, ওঠ না। ওই, উঠে পড়। হ্যাঁ গো, মনি কোনো কথা বলছে না কেন? আপনার মেয়ে বোধহয় আর কোনোদিনই সাড়া দেবে না মাসিমা। কি বলছো তুমি? মেশমশাই, ঘুমের ওষুধের শিশি, পুরো শিশিটাই বোধহয় আপনার মেয়ে। মাসিমা, মাসিমা, এই চিঠিটা আপনি পড়ুন। মা, বাবা, তোমরা আমাকে ক্ষমা করো। নরেন দত্তর হাত থেকে পালাতে পারলি না তো? দেখলি তো নরেন দত্তর হাত কতখানি লম্বা। তুমি বিশ্বাস করো গুরু, আমি তোমার কোনো ক্ষতি করতে চাইনি। বিশ্বাস? শুয়োরের বাচ্চা, তোকে বিশ্বাস? বল বল, মনিকার বাবার কাছে আমার সমস্ত প্ল্যান ফাঁস করে দিয়েছিস কেন? আমি ওকে কিছু বলিনি।
একটা মেয়ে আমার সঙ্গে প্রেমের অভিনয় করে আমাকে পেট ভরে মাল খাইয়ে সালা পেট থেকে সব কথা বার করে নিয়েছে। মাল খাইয়ে না? স্কচ খাইয়েছে। বুঝো সালাকে প্রাণ ভরে মাল খাইয়ে দে। অলোকা, কি সৌভাগ্য আমার। হ্যালো, আমি আপনাকে বিয়ে করতে রাজি আছি। দ্যাটস লাইক এ গুড গার্ল। আমি জানতাম অলোকা, আমি জানতাম যে তুমি আমার শর্তে রাজি হবে। শুনুন, তার আগে অভিকে ছেড়ে দিতে হবে। সে তো দেবই অলোকা, সে তো দেবই, এত তাড়া কিসের? কিন্তু ম্যাডাম, তার আগে যে একটু কষ্ট করে তোমাকে আমার কাছে আসতে হবে। আরে এই যে গঙ্গা বাবু, তোমাকে আর আমি বেশি কষ্ট দেবো না, এবার তোমায় ছেড়ে দেবো, তোমার ছুটি। আরে অলোকা, ওখানে হা করে দাঁড়িয়ে দেখছোটা কি? দেখছি আপনার মতো ভদ্রবেশী শয়তানের মুখের মুখোশটা কতটা পুরু। আচ্ছা, তো কি দেখলে? সেই উত্তরটা আমি আপনাকে পরে দেব। আগে আপনি আপনার শর্ত রাখুন আর অভিকে ছেড়ে দিন। দেবো দেবো, নিশ্চয়ই ছেড়ে দেবো, কিন্তু ম্যাডাম তার আগে যে তোমাকে একটু কষ্ট করে আমার সঙ্গে ম্যারেজ রেজিস্ট্রেশন অফিসে যেতে হবে। ম্যারেজ রেজিস্ট্রেশন অফিস? হ্যাঁ, তাছাড়ার উপায় কি বলো? এখানে তো বিয়ে দেওয়ার মতো কোনো পুরোহিত নেই। নরেন বাবু, আপনার সাহস আর স্পর্ধা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। মনিকে খুন করে আপনার শান্তি হয়নি? পাকা রাস্তায় না পেরে আপনি সোজা রাস্তায় আমাকে ব্ল্যাকমেল করতে চাইছেন? ইয়েস ম্যাডাম, শুধু ম্যারেজ রেজিস্ট্রেশন অফিসই নয়, অফিস থেকে ফিরে এসে এই ফ্ল্যাটের এই ঘরে তুমি আর আমি যে মধুচন্দ্রিমা যাপন করব। আসুন অফিসার। এই অ্যারেস্ট হিম। চল চল চল। এই যে অভি, কি ব্যাপার তোমার? শুনছি তুমি নাকি চলে যাচ্ছ? হ্যাঁ মাস্টারমশাই, আমার আর এই শহরের মানুষজনের সঙ্গে থাকার ইচ্ছে নেই। আমি আমার গ্রামে গিয়ে আমার বাবার সঙ্গে থাকবো। আর তোমার গান? গান গান আমি আর গাইব না মাস্টারমশাই। গান গা আমি চিরদিনের মতো ছেড়ে দিয়েছি। অভি, আমি তোমার কষ্ট অভিমান সব বুঝি। কিছু নোংরা মানুষ পৃথিবীর সর্বত্রই আছে, কিন্তু তাই বলে তাদের জন্য তোমার নিজের জীবনটা নষ্ট করে দেবে? এই দেখো। কি এটা? খুলেই দেখো, অখিল বঙ্গ সঙ্গীত প্রতিযোগিতায় তোমার নিমন্ত্রণ পত্র। আজ 1 মাস ধরে এই খামটা পকেটে নিয়ে আমি ঘুরে বেড়াচ্ছি, আর এই প্রতিযোগিতায় তোমার গান গাইবার উপর আমার মান মর্যাদা সবকিছু নির্ভর করছে। কিন্তু আমি কি পারবো মাস্টারমশাই? গান গাইবার যে কোনো ইচ্ছে তাগিদ কোনটাই যে আমার নেই। পারবে পারবে, আমি বলছি তুমি পারবে। তোমার ঈশ্বর প্রদত্ত এরকম গলা কিছুতেই নষ্ট হতে পারে না, তুমি পারবে। অভির মধ্যে আগুনটা জ্বালিয়ে তুলতে পারে কেবলমাত্র একজনই। কে সে? অভির বাবা ধীরেন বাবু। কি বলছেন মাস্টারমশাই? যেমন করেই হোক ভদ্রলোককে আমাদের রাজি করাতেই হবে। কি বললেন আপনি? আপনি আপনি বড় খোকার গান গাইবার জন্য আমার কাছে অনুমতি চাইতে এসেছেন? বেরিয়ে যান, বেরিয়ে যান, বেরিয়ে যান বাড়ি থেকে। আপনি শুধু শুধু রাগ করছেন ধীরেন বাবু। আপনি একটু মাথা ঠান্ডা করে ভেবে দেখুন, আপনি অনুমতি না দিলে অভির মতন একজন গুণী শিল্পীর সঙ্গীত জীবনটা চিরকালের মতো নষ্ট হয়ে যাবে। আমার অনুমতি? কে চায় আমার অনুমতি? যে ছেলে তার বাবার পা ছুঁয়ে করার শপথ রাখতে পারে না, সে আমার ছেলে নয়।
সবাই কেউ নয়, কেউ নয়, কেউ নয়। আপনি বেরিয়ে যান বাড়ি থেকে, বেরিয়ে যান। আমি ওকে আমার ছেলে বলে স্বীকার করি না। বেশ, তাহলে আপনিও শুনে রাখুন, অভিকে আমি কিছুতেই আপনার অন্যায়ের সামনে মাথা নোয়াতে দেব না, আপনার অন্যায় জেদের বলি হতে দেব না। অভি গান গাইবে, অভিকে আমি গানের জগতে প্রতিষ্ঠা করবই। আমরা অভিষেক চক্রবর্তীকে অনুরোধ করছি তিনি যেন মঞ্চে এসে তার সুমধুর সঙ্গীত পরিবেশন করেন। চলুন অভিষেক বাবু, এবার আপনার প্রোগ্রাম। আমাকে একটু জল দিতে পারে? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, কেন না, এই একটু জল এনে দে। কি ব্যাপার, অভি এখনো মঞ্চে আসছে না কেন? এক্ষুনি আসবে। আচ্ছা তোমরা বসো, আমি এখনই আসছি। কি হলো অভি? আমি পারবো না মাস্টারমশাই, আমি পারবো না। পারতে তোমাকে হবেই, এত বড় অনুষ্ঠান, এত বড় প্রতিযোগিতা, আর আমার এতদিনের অনুশীলন সব নষ্ট হয়ে যাবে। যাও যাও, তুমি অভি যাও। তোমার ওই ছেলের কলকাতায় গান বিক্রি করে বাজারে রোজগার করার টাকা, তোমরা দুজনে আমার আর মুখ দর্শন করবে না কোনোদিন। তুই গান শুরু কর বাবা, তুই গান শুরু কর বাবা। আমি আবার আদেশ ফিরিয়ে নিচ্ছি, তুই গা, মন প্রাণ ঢেলে গা তুই। দু চোখের পাতায় পাতায় করুণ ব্যথার অশ্রু ঝরে, দু চোখের পাতায় পাতায় করুণ ব্যথার অশ্রু ঝরে, না পাওয়ার দুঃখ পেয়ে স্বপ্নগুলো ভেঙে পড়ে, ছেঁড়া পাল ভাঙা তরি ভেসে চলে স্রোতের টানে, ছেঁড়া পাল ভাঙা তরি ভেসে চলে স্রোতের টানে, যে জীবন সারা জীবন বেহাগে গান গাইতে জানে, সে কি আর গাইতে পারে বাহার কি অন্য তারে। কেমন কেমন আছো বড় বউ? এই দেখো, কাঁদে না, কাঁদে না, উঠো উঠো উঠো, কাঁদে না। বড় বউ কাঁদছো কেন বড় বউ? আমাদের জীবনের সব মেঘ তো কেটে গিয়েছে বড় বউ। বাবা, বাবা আপনি আমাকে ক্ষমা করবেন, আপনার অবাধ্য হয়ে সত্যি আমি অন্যায় করেছি। ও কথা বলে আমার অপরাধের বোঝার বাড়াসনি বাবা। তুই গাইবি, হ্যাঁ তুই গাইবি, প্রাণ ভরে তুই গান গাইবি বড় খোকা, প্রাণ ভরে তুই গাইবি। গানের জগতে তোর নতুন করে অভিষেক হবে। আমি আর কোনোদিন তোকে গান গাইতে বাধা দেব না রে, কোনোদিন আর তোকে বাধা দেব না, কোনোদিন না।
এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।